সুধী দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি সিজনের আড্ডা অনুষ্ঠানে। সঙ্গে আছেন টেলিভিশনের খুব পরিচিত দুটো মুখ, মতিউর রহমান চৌধুরী এবং মাহবুব চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সিজনের আড্ডায়। কেমন আছেন? আছি, ভালো আছি। ভাবি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন একটু মাংসের সিজন, আমাদের পবিত্র কোরবানি চলছে। শৈশবে তো আপনারা কোরবানির, আপনি তো পুরনো ঢাকার মানুষ, একটা অন্যরকম উৎসব ছিল। কেমন ছিল সেই উৎসবটা একটু বলুন তো। এখনো মনে হলে না মনে হয় যে আহারে আবার যদি আগে সেদিন ফিরে যেতে পারতাম। মানে পুরান ঢাকা তো নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা আছে যে কোরবানির সময় একটা উৎসব লেগে যায় সারা পাড়ার মধ্যে। প্রত্যেক বাড়িতে বাড়িতে গরু আসছে, খাসি আসছে, দেখতে যাচ্ছি দল বেঁধে বেঁধে। ওরা আসছে আমাদের বাসায়, কার গরু কেমন, কার খাসি কেমন, এগুলো তো আছেই। তারপর কোরবানি ঈদের দিন সকাল থেকে যেটা হয় যে কোরবানি তো হচ্ছে, দলে দলে মানুষ আসছে, তারা যারা একটু সুবিধা বঞ্চিত তারা নিচ্ছে, আত্মীয় স্বজন এই বড় বড় টুকরার খাসির মাংস, গরুর মাংস নিয়ে আসছে। আমি যখন নতুন ঢাকায় আসলাম আমার একটু অবাকই লাগতো যে প্লেটে করে মাংস নিয়ে আসে, খাসির টুকরা বা গরুর, পলচাউনে না ওইরকম ছোট ছোট টুকরার মাংস দেয় না, বিরাট বিরাট মানে পিস নিয়ে আসে। মানে আমরা ওইরকম দিতাম, ওরাও নিয়ে আসে। মানে ওইটা একটা অন্যরকম প্রচলন ছিল। এবং আরেকটা জিনিস ছিল কি, যে ওই মানে কার গরু কত সুন্দর, কার গরু কত মোটা, কার গরু কত উঁচা, এগুলো নিয়ে একটা মজার আলাপ হতো। ভীষণ মজা ছিল তখন। মতি ভাই তো সিলেটের শৈশব কেটেছে, আপনার কোন অঞ্চলে কেটেছে? হবিগঞ্জ। সেই সময় তো ঈদটা ছিল, আপনারা কিভাবে ছিল? হ্যাঁ, সেই সময় আপনার শৈশবটা কিভাবে ঈদটা কাটিয়েছে? গ্রামের ঈদটা খুব মজা ছিল ওই অর্থে, জি, কারণ গ্রামের মানুষ তো খোলামেলা। জি, একটা গরু কোরবানি হচ্ছে, লোকজন আসছে, দেখছে, যাচ্ছে। তারপরে কোরবানির সময়টাতে বা যে কোনো ঈদেই ঢাকায় তো হলো যান্ত্রিক লাইফ। একদম সত্যি বলেছেন। তো যান্ত্রিক হওয়ার কারণে আমরা ওই মজাটা পাই না আর কি। ওইখানে যেমন আমি বহুবার বলেছি এটা, যে এটা কাপড় ইস্ত্রি করতে হইলেও তো সেই ব্যবস্থা ছিল না, বিদ্যুৎ ছিল না, তখন কী করা যেত, মানে অন্যরকম কাপড় ভাঁজ করে বালিশের নিচে রাখা হতো। তো এইটা আমি অনুসরণ করি। আর এখন তো ঢাকায় সবই পাওয়া যায়, সব কিছুই হয়ে যাচ্ছে, নিজের কিছু করতেও হয় না, এইরকম অবস্থা হয়েছে না। তবে দুইটা দুই রকমের, গ্রামে একরকম, পুরান ঢাকায় তো অন্যরকম। আমি পুরান ঢাকায় থেকেছি অনেক দিন, তো পুরান ঢাকায় আমি জানি যে তাদের একটা আলাদা আলাদা জীবন, কারণ এটা অন্য জায়গায় এটা আপনি পাবেন না। ঢাকার এই পাশটাতে কিন্তু এটা নেই। ভাষাও একটু অন্যরকম। হ্যাঁ, স্বাভাবিক। এটা কুট্টি ভাষা বলে একটা প্রচলিত ব্যাপার আছে। এটা ভাষাটা কিন্তু আদরের, খুব ভালো লাগে আমার এখনো। যদি আমি মানে কারো পুরান ঢাকার কথা শুনি ওই টোনে, ওইভাবে, এত ভালো লাগে আমার, এত আপন মনে হয় তাদেরকে, কারণ শেকড় তো ওইখানে। হ্যাঁ, মানে জন্ম হয়েছে আমার পুরনো ঢাকায়, বেড়ে উঠেছি ওখানে, লেখাপড়াও ওখানে, মানে আনন্দময়ী গার্লস হাই স্কুলে পড়েছি আমি, ওখান থেকে ম্যাট্রিক পাস, তারপরে বদরুন্নেসা কলেজের ইন্টারমিডিয়েট, তারপর ঢাকা ইউনিভার্সিটিতে পড়া 1982 সালে যুক্ত হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনি তো পুরনো ঢাকার লোক আর মতি ভাই তো সিলেটের লোক, আপনারা যুক্ত হলেন কি করে? আমি যতটা জানি এখানে আমাদের বিশিষ্ট লেখক হাসান হাফিজের একটা সম্পর্ক আছে, একটা যোগাযোগের একটা ব্যাপার আছে। হ্যাঁ, অবশ্যই। এটা কিভাবে হলো? ওকে তো চিনতামই না, আমি চিনতাম মানে তখন পত্রিকার পাতায় তখন ইত্তেফাকের মতিউর রহমান চৌধুরী, হ্যাঁ, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ছিল আমাদের পাশে, ইত্তেফাকি রাখতাম, তখন এই নামটা দেখতাম আর কি, মতিউর রহমান যদি এই লোকটা, তাকে জানতাম নামটা দেখতাম, ভালোই লাগতো যে অনেক লেখাটেখা। আমাদের বাসায় আবার খুব প্রচলন ছিল কি পত্রিকা পড়াটা। আব্বা একদম ছোটবেলার থেকে আমাদেরকে ওটা শিখিয়েছেন। আমাদের বাসায় দুটো পত্রিকা থাকতো, একটা ইংরেজি, একটা বাংলা। সকালবেলা হলেই বাচ্চাদের পড়তে হবে পত্রিকা, যে কারণে আমরা মানে পত্রিকার সাথে ছিলাম। আর তারপরে তো ছোটবেলা থেকে যেহেতু লেখালেখি করি, পত্রিকায় যাতায়াত ছিল, চিনতাম না, মানে নামে জানতাম আর কি। তারপর চিনলেন এই হাসান ভাই প্রপোজাল দিলেন। আচ্ছা, তারপরে আপনাকে বলতেন যে আপনি সব লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, আমাকে তো ভীষণ, মানে হাসান ভাই আমার সিনিয়র ছিলেন ইউনিভার্সিটিতে, আর তারও আগে হাসান ভাইয়ের সাথে যেটা পরিচয় ছিল, যেহেতু আমি লেখালেখি করতাম খুব ছোটবেলা থেকে, হাসান ভাইও লিখতেন। আর ওই সময় বিভিন্ন কাগজে কিন্তু তখন ওই সাহিত্য সভা হতো, বাচ্চাদের পাতা যেটা থাকতো সেটা নিয়ে সব ছেলে মেয়েরা যেত, ওই পরিচালকরা থাকতেন, ওতে করে না অনেকের সাথে পরিচয় হতো।
ওইভাবে হাসান ভাইকে আমি চিনতাম। তারপর যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, দেখলাম যে আমার ইউনিভার্সিটির সিনিয়র ভাই হাসান ভাই তখন বাংলায় পড়তেন, অনার্স ফাইনাল ইয়ারে পড়তেন বা মাস্টার্স করছেন, আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। আপনি তো জার্নালিজমে ভর্তি হতে চেয়েছিলেন? হ্যাঁ, চেয়েছিলাম তো, কিন্তু আব্বা আম্মা তো রাজি হয়নি। ওই সময় তো তখন ওই মেয়েরা তো কেউ ছিল না এরকম সাংবাদিকতায়। তো আর আমাদের হতো কি, সব জায়গায় যেতাম সাথে আব্বা, না হলে ভাই, না হলে আম্মা, কখনো একা ছাড়েননি। তো যখন আমি বললাম যে আমি জার্নালিস্ট হতে চাই, তখন আব্বা বললেন যে দেখো আমাদের যে সামাজিক অবস্থা, একটা মেয়ে জার্নালিজমে যাওয়া বা জার্নালিস্ট হওয়া এটা কিন্তু খুব টাফ হবে, আর তোমাকে কে পাহারা দিয়ে দিয়ে নিয়ে যাবে। যে কারণে জার্নালিজমে ভর্তি হতে পারিনি আমি। মানে আব্বাদের ধারণা ছিল যে জার্নালিজমে ভর্তি হলে আমার ওখানেই শেষ হয়ে যাবে ক্যারিয়ার, কারণ আমি তো আর সাংবাদিকতা করব না। আর আমার ধারণা ছিল যে জার্নালিজমে না পড়লে কেউ সাংবাদিক হতে পারে না, মানে যে সাংবাদিক হবে তাকে জার্নালিজমে পড়তে হবে। তো যাই হোক, পরে আমি ফিনান্সে অনার্স মাস্টার্স করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আব্বাদের ধারণা ছিল যে আব্বা আম্মার যে ওখানে করলে বড় বড় কর্পোরেট হাউসে বা ব্যাংকে এসব জায়গায় আমি চাকরি করতে পারবো। যদিও মানে চাকরি করার আগে তো বিয়ে হয়ে গেল, তো সে চাকরি করার হয়নি আমার। কেন, মতি ভাই কি চাকরি আপনি কি করতে চেয়েছিলেন? মতি ভাই কি রাজি হয় নাই নাকি এরকম কোনো ব্যাপার ছিল কি? হ্যাঁ, মতি ভাই আমাকে চাকরি ছাড়িয়েও দিয়েছে। বিয়ের পর আমি বিয়ে শাহিন কলেজ আছে, ওটা কলেজে আমি জয়েন করেছিলাম। তো জয়েন করার পরে তো ও কিন্তু উৎসাহ দিয়েছে, ওই আমাকে এই করেছে। তারপরে একদিন ওর জ্বর হয়েছে, তো বিয়ের পর তো আমরা দুজন ছিলাম, মাত্র দুজন ছিলাম, বাসার কেউ ছিল না, ছোট্ট একটা কাজের মেয়ে আর আমরা দুজন। একদিন ওর এমন জ্বর, বাসায় একদম মানে বেহুশের মতো হয়ে পড়ে আছে। তো আমি প্রিন্সিপালকে যেয়ে বললাম যে আমার হাজবেন্ডের অনেক জ্বর, ম্যাডাম আমি ছুটি চাচ্ছি। বলে কি বলো তুমি, আমি তো কমার্সের টিচার, কমার্সের একজন টিচার ছিলাম, তো তখন অন্য কোনো টিচার নাই। বলে তুমি চলে গেলে আমার ছেলে মেয়েরা তো সব বসে থাকবে, তুমি তোমার হাজবেন্ডকে ফোন করো। তাহলে ফোন করলে কি হবে, ও তো মাথায় পানি দিতে হবে। বলে যে না, তুমি ফোন করো, ফোন করে কথা বলো। আমার না এত রাগ হয়েছে, আমাকে যেতে দেয় নাই। তো যাই হোক, তো চলে আসলাম সেদিন। চলে আসার পর ও তখন একা বাড়িতে পড়েছিল। পরে আমাকে বলে তোমার চাকরি করার দরকার নেই, তুমি চাকরি ছেড়ে দাও। পরের দিন যে চাকরি ছেড়ে চলে আসে, আমি খুব মানে বাধ্য বলছিলাম, তো হাজবেন্ড যা বলেছে তাই। না, সেই সময় তো একটা বন্ডিং ছিল অন্যরকম আপনাদের ভিতরে, নিশ্চয়ই না? সেই বন্ডিংটা নিতে এই পর্যন্ত এসছেন। এখন যে জীবনযাপন, তাতে তো এই বন্ডিংটা অনেকটা একটু সমস্যা। যাই হোক, মতি ভাই, আপনার যে এই বই কূটনীতির অন্দরমহল এবং একই সঙ্গে পলাশী থেকে বাগদাদ, এগুলো আমরা পড়েছি, এই লেখাগুলোর মধ্যে একটা টুইস্ট আছে আপনার, যদিও সাংবাদিকতা সংক্রান্ত। আপনার কখনো গল্প উপন্যাস লিখতে ইচ্ছে হয়নি? গল্প উপন্যাস লেখার যে ইচ্ছা হয়নি একেবারে তা না, কিন্তু আমার কেন যেন আমি সাহসই করতে পারিনি যে এই গল্পের মধ্যে ঢুকবো অথবা সাহিত্য নিয়ে চর্চা করব, সেটা আমার মাথায় আসেনি। আসলে আমি নির্ভেজাল রিপোর্টার হতে চেয়েছিলাম, তো সেখানে আমি রিপোর্টিংই করেছি, এখনও আমি রিপোর্টিং করি। তো সেই কারণে আমার মধ্যে কৌতূহল ছিল, কিন্তু আমি ওই দিকে পা বাড়াইনি আর কি। না, সাম্প্রতিক কয়েক মাস আগে তো একটা রিপোর্ট করে রাষ্ট্রপতি সংক্রান্ত একটা অন্যরকম আলোড়ন তুলে দিয়েছিলেন রাষ্ট্রপতির সঙ্গে। যাই হোক, এটা একজন অনুসন্ধিৎসু সাংবাদিকের এই ব্যাপারটাই তো থাকে। তো সাংবাদিকতায় আপনি কেন প্রবেশ করলেন বা কিভাবে করলেন? এটা একটা ভালো কথা। আমার পরিবারের সবাই কিন্তু প্রবাসী। আমার বাবা প্রবাসী যেহেতু আপনি ছিলেন। সিলেটি। হ্যাঁ, আমার বাবা প্রবাসী ছিলেন, তো আমার ভাইয়েরাও প্রবাসী। তো আমার কিন্তু আসলে মানে সাধারণ মানে খুব চিন্তার থেকে হয় যে আসলে আমি সাংবাদিক হব কি হব না, এটা নিয়ে আমার চিন্তা ছিল না। আমার আসলে প্রবাসী হব এইরকম একটা চিন্তা, ইংল্যান্ডে চলে যাবেন, এটাই স্বাভাবিক ছিল। পরিবার থেকে এরকম চাপ ছিল। কিন্তু আমি যখন কলেজের ছাত্র, তখন কিন্তু আমার একটা ঘটনা ঘটলো। এটা অনেক লম্বা ইতিহাস, বাট আমি জাস্ট এক সংক্ষেপে বলছি। পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি ন্যাপের ওয়ালি খান ছিলেন, পাকিস্তানের। তিনি আসলেন তখন পূর্ব পাকিস্তানে, আমি 70 সনের কথা বলছি। তো সেখানে তখন একটা পাবলিক মিটিং হচ্ছে, তো সাংবাদিকরা, লোকাল সাংবাদিকরা যেহেতু বসে নোট নিচ্ছেন, তো একটা ধাক্কাধাক্কির পরে আমি একজন সাংবাদিকের গায়ে পড়ে যাই যে, তখন তিনি আমার সম্পর্কে খুব দুর্ব্যবহার করেন আর কি। তখন আমার খুব রাগ হয়েছিল যে আসলে আমি এটা দেখবো, সাংবাদিক কি জিনিস।
তারপরে তো মুক্তিযুদ্ধ হয়ে গেল, তারপরে আবার ঢাকায় ডাক পড়লো চাকরিতে জয়েন করতে হবে, চাকরিতে জয়েন করলাম এই স্বাধীনতার পরপরই কোন পত্রিকায় ছিলেন? বাংলার পানিতে। আচ্ছা, তো সেটা হওয়ার পরে তখন তো এই পরিস্থিতি পাল্টে গেল, আমি সাংবাদিকতায় চলে গেলাম। আসলে ওই ইতিহাস লম্বা, এটাতে আর অনেক নেই। তারপরে তো এই পেশার মধ্যে আছে। আর সেদিন আমার রাগ হয়েছিল যে আমি সাংবাদিকতার শেষ ধাপটা অর্থাৎ সম্পাদক হওয়া পর্যন্ত আমি লড়াই করব, আমি সেটা লড়াই করেছি আসলে। এবং প্রথম তো সাংবাদিক হলেন বাংলা বাজারে, দৈনিক বাংলা, এই সম্পাদক হলেন দৈনিক বাংলা বাজারে। রাইট, এটা আমারই সম্পাদনায় ছিল, প্রথম বেরিয়েছিল। প্রথম। আমার যতদূর মনে পড়ে কস্কো গ্রুপ এরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ, কসঙ্গ পরে হয়েছে, প্রথম তো আমরা বের করেছিলাম পারিবারিক সাপোর্ট দিয়ে। আচ্ছা, তো সেটা পরে ওদের কাছে বিক্রি করে দিলাম। তারপরেও আমি এডিটর ছিলাম আর কি। তো এরপরে তো আমরা মানব জমিন বের করি। জি, না মানবজমিন আসবো। বাংলা বাজার এই নামটা কিন্তু একটা অন্যরকম নাম ছিল, এটা কিন্তু একটা সাহসেরও ব্যাপার ওই নামটা নিয়ে। এটা সেটা মানে এটা নিয়ে যখন আমি কালাম চৌধুরী বোধহয় ছিলেন আর্টিস্ট, তো তিনি আমাকে বললেন ডিএফপিতে, তো ফরিদউদ্দিন সাহেব ছিলেন পিআইও না ডিএফপি ডিজি। তখন তিনি আমার জিজ্ঞেস করলেন যে আপনি এই নামটা কেন নিচ্ছেন, কী অবস্থা? আমি বললাম আমার মাথায় মানে যেহেতু বাংলা বাজার, এই জন্য আমি বাংলা বাজার পত্রিকা, তাহলে আপনার প্ল্যান কী? তখনই আমি তো ওনাকে বলেছিলাম যে ওখানে আমি ওই বাংলা বাজারই প্রতিষ্ঠা, যেদিন কাগজটা আত্মপ্রকাশ ঘটবে সেদিন বাংলা বাজারই অনুষ্ঠান, এবং সেটা হয়েছিল। আচ্ছা, এবং দাদাভাই ছিলেন ওইখানে বোধহয় সম্ভবত, রকুনুজ্জামান খান দাদাভাই, দাদাভাই ছিলেন, ইত্তেফাক এবং দাদাভাই ছিলেন, এবং নাসিরউদ্দিন সাহেব ছিলেন, সওগাত সম্পাদক। হ্যাঁ উনি ছিলেন সেদিন। সেটা ওই খুব জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হলো, খুবই সুন্দর, কম কিছু ওই আমলে আর কি, 92-র কথা বলছি। তো এরপর থেকে তো সম্পাদনার সঙ্গে যুক্ত হলাম, তারপরে তো আছি। আচ্ছা মতি ভাই, এই যে বাংলাদেশের সংস্কৃতি এবং আমাদের যে রাজনীতি রুচি আচার, এইখানে একটা ট্যাবলেট পত্রিকা করা কিন্তু খুব সাহসের ব্যাপার। শুধু সাহস না, আমি বলবো যে দুঃসাহসের ব্যাপার। আমাদের সোসাইটি তা পারমিট করে না, না একটা ধারণা আছে বাংলাদেশে সাধারণ মানুষদের মধ্যেও, এমনকি শিক্ষিত মানুষদের মধ্যেও। আমি যখন নিয়ে আসি তখন আমাকে অনেকেই ডিসকারেজ করেছিলেন। তারা বলছেন যে এটা কনজারভেটিভ সোসাইটি, এই কনজারভেটিভ সোসাইটির মধ্যে এইরকম একটা পত্রিকা বের করা, জি, এটা তো ঠিক হবে না। তা আমি বলেছিলাম যে আমি ব্রিটিশ ধাঁচের কোনো পত্রিকা বের করব না, কারণ সান এবং মিরর বা অন্য পত্রিকা যেগুলো ট্যাবলয়েড, সেখানে কিন্তু পেজ নাম্বার 3 একটা নোটস পিকচার থাকে, আমি সেটা দিব না। তারপরেও কিন্তু অনেক ঝামেলা হয়েছে, অনেক সমালোচনার মুখে আমি পড়েছি। তো আলহামদুলিল্লাহ কাগজটা মানুষের কাছে, পাঠকদের কাছে পৌঁছেছে, এবং পাঠকরা যা চান তাই করেছি। তবে এটা বলতে পারেন আমি কিছুটা কম্প্রোমাইজ করেছি মানে এখন নির্ভেজাল রাজনৈতিক পত্রিকা হয়েছে, যেটা শুরুতে এই পরিকল্পনা ছিল না, পরিস্থিতির কারণে অবশ্যই। কিন্তু আপনি যদি চ্যালেঞ্জটা নিতেন বা যদি নিতে চান, এখনো মাঝে মধ্যে যদি নোট বলবো না, কিন্তু একটা বলছিলেন কথা প্রসঙ্গে যে অ্যাবর্শনের একটা ছবি বা একটা রিপোর্ট প্রকাশ করে সেটা একটা ঝামেলা তৈরি হয়েছিল। ঝামেলা মানে অন্যরকম প্রশ্ন তৈরি হয়েছিল যে আসলে এটা কি ঠিক হলো কিনা। তারপরে তারা যে আমার বিরুদ্ধে যে ক্যাম্পেইন করতেছিল, সেই ক্যাম্পেইনটাই হয়তো তারা মনে করলেন যে এটাই বোধহয় এই পত্রিকা বোধহয় এইভাবেই যাবে, কিন্তু আখেরে তো সেটা যায় নাই মাঝপথে। আসলে হয় কি, পত্রিকার পলিসি কিন্তু ক্রমেই চেঞ্জ করতে হয়, এক জায়গায় থাকে না আর কি। কারণ সবসময় চিন্তা করতে হয় যে কোন জিনিসটা পাঠকরা কীভাবে নেবে। তরুণদের জন্য আলাদা পাতা ছিল, তো সেটা তো এখন আর নেই। তো অনেক সময় হয় কি, যেমন পেজ নাম্বার 3-তে আমরা যেটা করলাম, আমরা ওই একটা ছবি ছাপতাম আমরা, ওই যে আগামী দিনের ভবিষ্যৎ, নায়ক কে হবে, নায়িকা কে হবে, ওই ছবিটা আমরা ছাপতাম, হাসির একটা ছবি, কিন্তু আমরা ওই ছবি দেইনি। তো এই জায়গাটাতে একটা কিছুটা পরিবর্তন হয়। এটা তো হতেই হবে, যেহেতু বাংলাদেশ এখানকার একটি কনজারভেটিভ ফ্যামিলি বা আমাদের সমাজ ব্যবস্থা, তো সেটা মেনটেন করেই তো এগিয়ে যেতে হবে। এমন কিছু তা না, এটা আপনার সৌদি গেজেটের এক্সিকিউটিভ এডিটর ঢাকায় এলেন, ঢাকায় আমার ইন্টারভিউ করলেন, বললেন যে তুমি বাংলাদেশের মতো দেশে এই কনজারভেটিভ সোসাইটিতে একটা ট্যাবলয়েড পত্রিকা কীভাবে বের করার সাহস করলাম। আমি তখন তাকে এক্সপ্লেন করেছি। আপনি জানেন কি জানি না, 98-এ যেদিন কাগজটা বের হয়, সেই দিন
বেলা 12টার মধ্যে 96,000 কাগজ চলে গেল এবং রয়টার্স, এএফপি সবাই স্টোরি করলো এটার উপরে। সাধারণত এই ধরনের স্টোরি হয় না, কারণ ট্যাবলয়েড তো এই সোসাইটিতে। তো সেই জন্য আমি মনে করি যে ওই একটা ঐতিহাসিক দিন ছিল, সেই দিনে আমরা কাগজটা বের করেছিলাম। অনেক ঝামেলা গেছে, অনেক রকম, আপনি জানেন তো, অনেকবার পত্রিকা অ্যাটাক হয়েছে। মানে আমি দেশে বাইরে থাকতে হয়েছে আমাকে 8 মাস, তারপরে আবার দেশ ছাড়তে হয়েছে। তো এরপর মানে ওই রকম আপনি জানেন বোধহয় কেসের কেলেঙ্কারি নিয়ে আদালতে আমরা দুজনই দাঁড়িয়েছি। তারপরে মানে হারিস চৌধুরীর যখন নিখোঁজ ছিলেন 14 বছর, কীভাবে বেরিয়ে আসলো, কীভাবে তার মৃত্যু হলো, সেটা নিয়েও কিন্তু অনেকে আমাকে রহস্য খুঁজেছেন। কিন্তু পরে তো দেখা গেল যে এইটাই সত্য। আর এরপর সর্বশেষ যেটা বলেন, প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে যে খবরটা দিয়েছিলাম, সেটা আলোড়ন সৃষ্টি করেছিল। এই ছিল অবস্থাটা। মূলত সাংবাদিক এবং পত্রিকার কাজই তো এইটা, যে গোপন বিষয় কিন্তু এটা ঘটেছিল সেটা বের করে আনা। আমাদের সমাজ ব্যবস্থা কি সেইভাবে তৈরি হয় নাই? আপনার কি মনে হয় যে সত্য অনুসন্ধানকে গ্রহণ করবার ক্ষমতা কেমন? এখানে অনুসন্ধানে অনেক সমস্যা আছে। সমস্যাটা হলো, প্রথমত হলো মানে মালিকেরা বা মালিক যেই হোক, তারা এত টাকা খরচ করতে চান না, এক। 2 নম্বর হচ্ছে যে অনুসন্ধানী সাংবাদিকতা করতে হলে সেই ন্যাক থাকতে হবে, লেগে থাকতে হবে, ঝুঁকি আছে। সেই ঝুঁকি মোকাবেলায় যে ঝুঁকি যেটা রিস্ক ফ্যাক্টরটা সামাল দিতে গেলে আপনাকে ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে হবে, সেটাও নেই। এটাও একটা কারণ। আর আরেকটা হচ্ছে যে পত্রিকাগুলো সেই রকম সাহস করতে পারে না অনেক ক্ষেত্রে, কারণ এটা তো প্রচলিত ধারার বিরুদ্ধে যাওয়ার পরে আপনি এই খবরটা বের করবেন যে না, আসল সত্য হলো এটা। আমি এই 1 সপ্তাহ আগে আমি 3টা সিরিজ করেছিলাম যে কীভাবে তারেক রহমানকে নির্যাতন করা হয়, কীভাবে 111 এসেছিল, কীভাবে জাতিসংঘের চিঠি নিয়ে কেন বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, এর পেছনের গল্পটা বের করার চেষ্টা করেছে। তো অনেক ঝামেলা হয় এখনও আর কি। রেলগাড়ি প্রথম বই, নিশ্চয়ই এর পেছনে একটা হিস্ট্রি আছে। এবং শুনেছি যে আপনি বলেছেন যে আপনার প্রথম বইয়ের প্রকাশক আপনার পাশের জন। একটু বলুন তো ঘটনাটা ভাবে। হ্যাঁ, আমি তো খুব ছোটবেলা থেকে লিখি। একদম যখন প্রথম লেখা আমার ছাপা হয়েছিল আমার যখন 7 বছর বয়স, ওই বয়সে আমি লিখে আবার 10 টাকা সম্মানীয় পেয়েছিলাম। ওহ, দুর্দান্ত। হ্যাঁ, তখন একটা ম্যাগাজিন হতো, 68 সালের সেটা ছিল। তো ওইটা পাকিস্তানি খবর। খুব ছোট তখন, আমি একটা ছড়া লিখে ফেলেছিলাম এবং সেই ছড়া লেখার পরে দেখি আবার বাই পোস্ট আমার 10 টাকা সম্মানী এসছে। 10 টাকা তো অনেক টাকা, তো অনেক টাকা তখন। এবং লিখলে যে পয়সা টাকা পাওয়া পাওয়া যায় যায়, এইটা বোঝার বয়সও আমার হয়নি। এবং চেক কি তাও আমি চিনি না। ওইটা যখন আমার নাম ছিল তখন মাহবুবা সুলতানা। আচ্ছা। তো যখন চেকটা এসছে আমার নামে, আমি আব্বাকে নিয়ে দিয়েছি চিঠিটা, যে আব্বা এই যে আমার একটা চিঠি। আব্বা খুলে দেখে বললেন যে আমার এতটুকু বাচ্চা, ও লিখেছে, তা আবার 10 টাকা পেয়েছে। তো ওই প্রথম আমার লেখা। তারপর কিন্তু আমি প্রচুর লিখেছি। আমি যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়তে বসলে লেখা চলে আসতো। আমি এত ছড়া লিখেছি যে আমার যখন বিয়ে হয়েছে, বিয়ের আগেই আমার 250-300 ছড়া বিভিন্ন মানে জাতীয় দৈনিকের ছোটদের পাতায় ছাপা হয়ে গেছিল। তারপরে তো বিয়ে টিয়ে হয়ে যাওয়ার পর তখন আর লেখালেখি থেকে একটু দূরেই চলে গেলাম। ও এসে মানে 90-এর দিকে একদিন ও আমাকে বলছিল যে তোমার হাতটা এত মিষ্টি, এত সুন্দর ছড়া লেখো, তুমি বই করো না কেন? তখন আমি বললাম, কে করবে আমার বই? আসলে আমি কাউকে চিনি না। অনেক আছে না যে পাবলিশারদের সাথে একটু যোগাযোগ হয়, কিছু কাউকে চিনতাম না। তো ও বললো যে আমি করব তোমার বই। ও করেছিল আমার বইটা। তো ওই বইটা মেলাতে আসার পর, মানে এই রেলগাড়ি, এটা আসার পরই না কয়েকটা পাবলিশার এই বইটা বের হওয়ার পর খবর পেয়েছিল ওরা। তো বলছিল যে আমাদের স্টলে দিয়ে না ওরা বিক্রি করব। ওই কিছু কিছু স্টলে দেওয়ার পরেই অনেক পাবলিশার আমার সাথে যোগাযোগ করেছে এবং এখন পর্যন্ত আমার 46টা বই বের হয়েছে। আর কিন্তু পেছনে ফিরে তাকাতে হয়নি। পাবলিশারাই যোগাযোগ করে, তাদেরকেই বই দিচ্ছি, তারাই করছে এখন। মতি ভাই, ভাবির যে স্মৃতি, তার থেকে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় যে 92 সালে বইটি বেরিয়েছে, তারপর কিন্তু প্রকাশকেরা যোগাযোগ করেছে। সেই জায়গাটা কিন্তু এখন আর নাই। এখন আর পাবলিশাররা যোগাযোগ করে না, খুব একটা করে না। বরং এখন পাবলিশারদের কাছে আমাদের লেখকরা যায়।
না, পরিস্থিতি পাল্টেছে, কিন্তু সেটা ঠিক আছে, তারপরেও কিছু লেখক তো কিছু কিছু লেখক তো আছে, কিছু অবশ্যই আছে। লেখক না তো কিন্তু আছে। আরেকটা জিনিসও হয়েছে কি, এটা কিন্তু আমাদের লেখকদের কারণে হয়েছে আমার যেটা মনে হয় ভাই। বলুন। কারণ অনেক লেখকই আছে যে উল্টা পাবলিশারকে পয়সা দেয় যে আমার বইটা করে। এটা খুব তো মারাত্মক এটা একটা আমি কথা। অনেক দেখেছি অনেককেই। তাতে করে হয়েছে কি, পাবলিশাররা যখন দেখে যে কেউ কেউ পয়সা দিয়ে বই করছে, তখন আমাদেরকে পয়সা কেন দেবে, তারা আমাদের বই কেন করবে? এটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ হ্যাঁ, বিষয়। যদিও আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছরই বই বের হয় এবং মোটামুটি একটা ভালো সম্মানই পাই আমি পাবলিশারদের কাছ থেকে। কিন্তু আজকাল আমি দেখি যে অনেকেরই রাতারাতি মানে লাইমলাইটে আসার জন্য নিজেরা পয়সা দিয়ে বই করে, যে কারণে পাবলিশাররা ওইদিকে ঝুঁকছে। এটা খুব ক্ষতিকর, প্রকৃত লেখকদের জন্য এই জায়গাটা খুব ক্ষতিকর হয়ে গেছে অলরেডি। এবং পাবলিশাররা আরও একটা ব্যাপার আছে মতি ভাই, সেটা হচ্ছে যারা প্রবাসী লেখক আছে বাংলাদেশের, কিছু পাবলিশার তাদেরকে হান্ট করেন। আমি হান্ট শব্দটা কিন্তু সচেতন না, ভাবে ঠিক বলছি। আছে, ইউ আর রাইট। হ্যাঁ, এতে কি হয় যে আপনি 30 বছর ধরে লিখছেন, আপনার বইটা সে নিতে, কারণ আপনি তো পেমেন্ট করছেন না। আর ওখানে ধরেন যারা বিদেশে থাকে তারা 50,000, 60,000, 1 লাখ টাকা দিতে একটা ভালো বই প্রকাশ করে দিতে কোনো সমস্যা নেই, যার ফলে কিন্তু প্রকৃত লেখকদের খুব ক্ষতি হয়ে গেছে। তো শেষ পর্যন্ত ঘর থেকে আপনার প্রথম বই বেরোলো, হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং বিষয়। মতি ভাই, আপনার বই, প্রথম বই কোনটা? ইনসাইড পলিটিক্স, এটা এখানে নেই। নেই। ওইটা কিভাবে বেরোলো, বা কেউ কি বলেছিল যে এইভাবে লেখেন বা একটা ইয়ে করেন, ওটার মধ্যে কি? আমি তখন 80-র দশকে তো অনেক প্রচুর লিখতাম, এবং আমার লেখার কারণে কাগজও বন্ধ হয়েছে, আমার নামে হুলিয়া হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। খবরের কাগজের লেখাটা দুর্নীতিপরায়ণদের উল্লাসের নৃত্য, এরশাদ সাহেবের জমানায় লেখা হয়েছে। মিজান সাহেব সম্পাদক ছিলেন বোধহয়। না, খবরের কাগজ কোন? খবরের কাগজ মিজান সাহেব ছিলেন না, তখন সম্পাদক ছিলেন কাজী সাহেব সাহেব। আচ্ছা আচ্ছা, ইয়েস, ইয়ে থেকে আজকের আজকের কাগজ পরবর্তী পর্যায়ে। আচ্ছা। এর আগে সাপ্তাহিক যেটা ছিল, এটা নাইমুল ইসলাম খান সম্পাদক জি। ছিলেন। তো ওই আর কি মালিকানা ছিল কাজী সাহেব সাহেব। জি। তো ওই সময় থেকেই আসলে আমার লেখার বই নিয়ে বা যেটা যেটা আপনি বলছেন সেটা হয়েছিল। কিন্তু আসলে মানে বই বের করা আমার খুব একটা হয়ে ওঠে নাই। ওইটা ছিল পলিটিক্যাল লেখারগুলোর উপরে একটা বই সংকলনের মতো, বা এটা অনেক চলেছিল, যেটা এখন পাবলিকেশনে নাই। এরপরে আমি বের করেছিলাম পলাশি থেকে বাগদাদ, এখানে আছে, এখানে জি, এই বইটি। এটা ইরাক যুদ্ধের উপরে। আমি ইরাক যুদ্ধ কভার করতে হ্যাঁ, আপনি গিয়েছিলাম। গিয়েছিলেন। ইরাক যুদ্ধ কভার করতে গিয়েছিলাম, এই বইয়ের উপরে এটার মধ্যে আছে। এর আগে আপনি ম্যারাডোনার সঙ্গে আপনার দেখা হয়েছিল কোথায়, কবে? 1990 ওয়ার্ল্ড কাপে, বিশ্বকাপ ফুটবলে আমি প্রথম বাংলাদেশি সাংবাদিক, আমি এটা কভার করেছিলাম। আমি 6টা বিশ্বকাপ কভার করেছি। এবার যেটা হতে যাচ্ছে সেটাতে আমার পরিকল্পনা আছে, কিন্তু ঘর থেকে আমি এখনো এনওসি পাইনি। তো এই হলো অবস্থা। আমরা আবেদন রাখছি, এনওসিটা দিয়ে দিয়ে। যাক, তো এই ছিল মানে ম্যারাডোনার সাথে ওই তখন। হ্যাঁ, সেই মোমেন্টটা একটু জানতে চাই। দৈনিক ইত্তেফাকে ছাপা হয়েছিল হ্যাঁ, সেটা। হ্যাঁ, তারপর? আর সেটা হচ্ছে যে আমি ওটা যেহেতু- হয়েছিল কোন শহরে? এটা হচ্ছে সম্ভবত মিলানে, ইটালির। ইটালি, জি। ইটালিতে। তো তখন এই আসলে হয় কি, আমার খুব কৌতূহল ছিল যে এত বড় সুপারস্টার, তার সঙ্গে কথা না বলে একটা বিশ্বকাপ কভার করতে আসলাম, কি হবে। যদিও আমার বন্ধুরা সহকর্মীরা বলতো যে এটা সহজ না, সম্ভব হবে না। আর তখন তো মোবাইলও ছিল না, কি ঝামেলা, যে কারণে যেই ছবিটা হতে পারতো ঐতিহাসিক ছবি, সেটা হয় নাই, দুর্ভাগ্য এটা। অনেক মাঝে মাঝে আমি চিন্তা করি। যাই হোক, পাওলো রসির ইন্টারভিউ করেছি আমি, তারপরে কির ইন্টারভিউ করেছি, ওই যে আরও অনেক সুপারস্টারের ইন্টারভিউ করেছি। কিন্তু যেটা হচ্ছে যে ম্যারাডোনার সাক্ষাৎকার কীভাবে নেওয়া যায়, যাই হোক, যেখানে প্র্যাকটিস চলছিল সকালবেলা, তখন আমি ওই ফিল্ডে গিয়ে হাজির হলাম। আরও অনেকেই গেলেন, এটাই আর কি। ম্যারাডোনা তো আর ইংরেজি জানতেন না, তাদের ল্যাঙ্গুয়েজে স্প্যানিশ ভাষায় কথা বলতেন। তো ওনার একটা দোভাষী ছিল, তো তাকে ওইটা অ্যাপ্রোচ করতে বেশি সময় না, কয়েক স্কির মধ্যেই। তো জিজ্ঞেস করতেই বলল বাংলাদেশে, চিনতে পারে নাই তখন। খুব স্বাভাবিক, তখন তো বাংলাদেশের নাম এত কিছু হয় নাই। তারপরে আমি বললাম যে ক্লোজ টু ইন্ডিয়া, এটা আমি লিখেছি। তো তারপরে রিয়েলাইজ করতে পারছে, আবার রিকগনাইজ করছে যে আসলে এইটাই হবে শেষ কি। যাই হোক, তো দু চার কথা কিন্তু বাংলাদেশে তো ফুটবল নাই, তোমাদের এত উন্মাদনা কেন,
এটার কোনো জবাব তো আসলে নাই। আসলে আমরা দেখেন বাংলাদেশ ফুটবলের তো কোনো র্যাঙ্কিংয়ের মধ্যে পড়ে না, কিন্তু আমরা কিন্তু এখন বিশেষ করে সাপোর্টারের দিক থেকে এই এমন ঘটনা তো ঘটেছে 90 ওয়ার্ল্ড কাপে বা 94 ওয়ার্ল্ড কাপে বহু তালাকের ঘটনা ঘটেছিল বাংলাদেশে, এবং এটা আমাকে নিয়ে আবার খবরও হয়েছে। আমাকে ইন্টারভিউ করতে আসছে যে তোমার দেশে ফুটবল নেই, অথচ তুমি তোমার দেশে মানুষরা এইভাবে এত বেশি উন্মাদ একেবারে ফুটবলের জন্য। এটা বাস্তব অবস্থা। কিন্তু এর যে বাস্তব অবস্থাটা আপনি বলছেন, এর কারণ কি? আসলে কি আমাদের কোনো কাজ নেই? না, কাজ নেই, মানুষের একটা বিনোদনের তো জায়গা নাই আসলে। আর এই ঢাকা শহরে আমরা থাকি, যান্ত্রিক লাইফ। আপনি বলেন যে আমাদের বিনোদনটা কি? না, কোনো বিনোদন নাই। তাই একটা আমি বারবার যখন ইরাক যুদ্ধে গেলাম কান্নাকাটি, আমি যখন ওয়ার্ল্ড কাপে কভার করতে গেলাম সেটাও কান্নাকাটি। সেখানে তো যুদ্ধ ছিল না ভাবি। না, কিন্তু দীর্ঘ সময় থাকতে হবে। না, আসলে ওয়ার্ল্ড কাপেও যখন গেছে বাংলাদেশের প্রথম জার্নালিস্ট, এর আগে তো কেউ যায় নাই। তো ও গেল ইটালিতে এত দিনের জন্য, এত দূরে। কতদিন ছিল? এক মাসেরও বেশি সময় ছিল সে তখন। ভাবি তো স্বামীরা তো বছর পর বছর বিদেশে থাকে। আমার স্বামী যদি এরকম হতো না, আমি বিয়ে করতাম না। তার মানে হচ্ছে কি যে আপনি বন্ডিংটা এমন ভাবে আপনাদের মধ্যে যে আপনি ভাইয়ের 1 মাসের দূরত্বটা আপনি নিতে পারছিলেন না। আসলে সত্যি কথা, আমি কালকে ওকে বলছিলাম যে আসলে আমি তোমার উপর এত ডিপেন্ডেন্ট কেন, মানে এক পা গেলেও ওকে লাগবে আমার সাথে। এবং সবাই বলে কি যে এটা কি করে সম্ভব, শাড়ি কিনলেও তোমার সাথে যাবে, গয়না কিনলেও তোমার সাথে যাবে, মানে যেখানেই যাই। আর ও তো একটা জিনিস নিয়ে আমার সাথে সবসময় যোগ করে, বলে তুমি ঢাকা শহরে কিচ্ছু চেনো না, তো শুধু চিন্তা ঢাকা ইউনিভার্সিটি আর তোমার আব্বার বাসা, আর কোথাও চিন্তা না। সেই জিওগ্রাফিকে এখনো চলতেছে, এখন সব জায়গায় ও আর আমি একসাথে। এখন সেটা ভাই কি সহ্য করে নেয় সবটা? ও তো এনজয় করে, সহ্য কি, তাই না? হ্যাঁ, অবশ্যই। আমার বাচ্চা যখন থাকে ঢাকায়, তখন আবার অনেক সময় হয়তো ওর কাজ থাকলে বাচ্চার সাথে যাই, কিন্তু এমনিতেও আমাকে ওর উপর ডিপেন্ড করতে হয়, কারণ একা আমি কোথাও যেতে পারি না। যাই হোক, তো আমার আবেদন থাকবে যে এবার অনুমতিটা দিয়ে দিন, যাতে কি হবে, তাহলে আমরা রিপোর্টটা আরো ভালো করে ভালোভাবে শুনতে পাবো, দেখতে পাবো, পড়তে পারবো, জানতে পারবো। এত দেশে এত জায়গার ওই সময়টা না অনেক গরম থাকবে, এজন্য আমার ভয় লাগে। আচ্ছা, কত রকমের চিন্তা করে ভাবেন তো দেখি। এটা একটা খুব গভীর একটা ব্যাপার, এই যে অনুভূতিটা, এই যে দীর্ঘদিনের সম্পর্ক এবং স্বামী স্ত্রীর এই বন্ডিংসটা, এটা খুব গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ আমরা সেটা মেনটেন করেছি, আশা করি ভবিষ্যতেও করতে পারবো যতদিন আমরা বেঁচে থাকি। সেটাই আর কি। দুনিয়াতে তো অল্প দিনের জন্য আমরা এসেছি, আমাদের তো আসলে হয় কি, ওই যে আজকাল যেভাবে লাইফ জীবন যাত্রা চলছে, বা আমি দেখি সাংবাদিক হিসাবে তো আমার অনেক কিছু জানতে হয়, কিন্তু আমি দেখি যে এতে দিনের শেষে লাভ কি? লাভ তো নাই, না, কোনো লাভ নেই। লাভ নেই। এবং কত বড় বড় লেখক বা সাহিত্যিক, রাজনীতিবিদ মারা গেছে, কেউ মনে রাখে নাই। না, একসময় তো সাংবাদিকদের কাছে বিয়ে দিত না কেউ, সাংবাদিকদের কাছে কোনো অভিভাবক গার্জিয়ান ছেলেকে মেয়েকে বিয়ে দিতেন না, এটাই ঢাকা শহরে দেখেছি। আরেকটা দেখেছি যে একসময় সাংবাদিকদের কাছে বাড়ি ভাড়া দিত না, ভাড়া দিতে পারবে না। এখন তো সেটা পাল্টে গেছে। না, অবশ্যই পাল্টে গেছে, অবশ্যই পাল্টে গেছে। আমার বিয়ের সময় তো মানে আব্বা অনেকবার জিজ্ঞেস করেছে কত বেতন পায়, সে সংসার চালাতে পারবে। আমি ইত্তেফাকে চাকরি করি, সবচেয়ে বেশি বেতন, বেশি বেতন। এবং ইত্তেফাক ফেমাস পত্রিকা, 12 মাসের চাকরি, 18 মানে কি আর কি, 18 মাসের বেতন। আমরা বলতাম 6টা বোনাস ছিল। হ্যাঁ, ইত্তেফাকে আমার আব্বা অনেক চিন্তা করেছে যে এই ছেলের কাছে দেব, মেয়েকে তোর খাওয়াতে পারবে, বাসা ভাড়া করে রাখতে পারবে, এরকম একটা ছিল। না, এটা তো বাবার জায়গা থেকে তিনি এই প্রশ্ন তো করবেনই, এটা খুবই স্বাভাবিক। কিন্তু সেই সময়টা মতি ভাই যেটা বললেন যে সেই সময়টা অতিক্রম, এখন সাংবাদিক মানে হচ্ছে এক ধরনের তারকা। কিন্তু এই যে তারকা সাংবাদিক, এর মধ্যেও তো নানা রকমের যন্ত্রণা, ঝামেলা, ঘুটপাট এগুলো থাকে, আছে, বদনাম আছে। এটা কিভাবে দেখছেন? এবং আপনাদের মতো যে ধারালো এবং অনুসুদ্দর্শ এবং একই সঙ্গে নিবেদিত প্রাণ সাংবাদিক, তার সংখ্যা কি কম? দুর্ভাগ্য বলতে পারেন। আমি মানে যেহেতু এই পেশার সঙ্গে যুক্ত আছি, আমি মন্তব্য করতে চাই না, শুধু আমি এইটুকু বলবো আমরা ওই জায়গাতে আমরা নেই এখন। যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে
আমরা এই মহান মানে পেশায় এসেছিলাম সেখানে আমরা নেই, আমরা লাঞ্ছিত হয়েছি। কিন্তু এটা প্রাপ্তির কাছে আমরা আত্মসমর্পণ করি। এরকম আমি শুনেছি যে পত্রিকায় নিউজ দেখিয়ে যেটা হবে, একটা প্রতিষ্ঠানের যে কর্মকর্তা তার কাছ থেকে বলা হয় যে পেমেন্ট করলে এটা যাবে না, এটা দুর্নীতি, এরকম বিষয় আছে। আমি ঠিক জানি না ওইভাবে, আমি শুনেছি আর কি। মানে আমি নিজে এটার সঙ্গে মানে মানে পরিচিত নই, কিন্তু এরকম ঘটনা যে ঘটে না তা না, কিন্তু ঘটে, কিন্তু এটা উচিত না, উচিত না। মানুষ যে কারণে সাংবাদিকদের সম্পর্কে অন্য ভিন্ন মাত্রায় বা ভিন্নভাবে দেখতে চায় আর কি। আপনাদের সময় তো টেলিভিশনের এরকম জাগরণ ছিল না। এখন যে টেলিভিশনের প্রচুর টেলিভিশন নিউজ, টেলিভিশন সাংবাদিকতা, টেলিভিশন ভিউজ, এইটা কিভাবে দেখছেন? এটা কি খুব পজিটিভ জায়গা থেকে দেখছেন? এবং এত ছোট্ট দেশে এতগুলো টেলিভিশন, সেটা কিভাবে না, দেখছেন? এই ব্যাপারে আমি বলবো যত বেশি টেলিভিশন আসুক আমার কোনো আপত্তি নেই। আমি মনে করি এর থেকে যদি 10টা ভালো সাংবাদিক বের হয়ে আসতে পারে তাহলে তো কোনো অসুবিধা থাকার কথা না। কিন্তু প্রফেশনাল সাংবাদিক কয়জন আর কীভাবে সাংবাদিকতা চলছে সেটার উপরে অন্য আলোচনা, এটা নিয়ে একটা গবেষণা হতে পারে। কিন্তু এখন এই মুহূর্তে প্রচুর সাংবাদিক, প্রচুর টকশো, নানা ধরনের টকশো হয়। এই টকশো দেখেও মানুষ কিন্তু ওই যারা কলম লিখেন তারাই টকশোতে যান, তারাই আবার টেলিভিশন চালান, তারা পত্রিকা চালান। আমি এটা খারাপ দেখি না, তবে ভালো সাংবাদিক তৈরি হয়নি এটা আমি কিন্তু আপনাকে স্বীকার করব। কারণ আসলে আমরা যত বেশি সাংবাদিক, কিন্তু ভালো সাংবাদিকের অভাব রয়েছে এখন। দায়িত্বশীল সাংবাদিকতার কথা বলছি। দায়িত্বশীল তো পরে আইন করে, কারণ যেমন দায়িত্বশীল কারো করা যায় না, ঠিক তেমনি দায়িত্বশীল পর্যন্ত আমি থাকতে রাজি আছি, ঠিক আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই পেশায় এখন ভালো ছেলেরা আসতে চায় না, এইটা আরেক ধরনের। আচ্ছা, না আসতে চাওয়ার কারণ কি? দুটো কারণ। জব কি আছে, মানে সিকিউরিটি, জব সিকিউরিটি একটা বড় ধরনের সমস্যা একটা। আরেকটা হচ্ছে যে তার লক্ষ্যটা কি। সে তো যদি আসে একটা কাগজে জয়েন করবে, সে এডিটার পর্যন্ত যাবে, এইটাই তো তার লক্ষ্য থাকা উচিত, কিন্তু সেই সুযোগ কম। এডিটর হওয়ার কোনো সুযোগ সত্যি খুবই কম। আপনি চোখ মিলিয়ে দেখেন যে ছবি খুবই কম। তো সে কী করবে? 1, 2, আর একটা হলো যে সে মনে করে তার যে লেখাপড়া, সে এই অভিজ্ঞতা দিয়ে বাইরে যে কোনো জায়গায় চাকরি পাবে, চলে যায়, অথবা এখানে কর্পোরেটে জয়েন করে। এটা বাংলাদেশের জার্নালিজমের মূল সংকট হচ্ছে কর্পোরেট সাংবাদিকতা। কর্পোরেট তো সারা পৃথিবীতে এখন একটা প্রভাব বিস্তার করেছে। বাংলাদেশের এই যে জমিন, এই যে মানুষ, এবং এর তো একটা আলাদা ওয়েদার আছে, আলাদা একটা রুচি আছে, সেই রুচিটা ভেঙে চুরে দিয়েছে আমার মনে হয় যে এই কর্পোরেট ব্যাপারটা। দুই রকমই আছে। জি, কোনো দেশে কর্পোরেট কিন্তু না আসলে, আপনি কাগজে যদি তার পুঁজি ক্যাপিটাল না থাকে তাইলে তো আপনি একটা কাগজ চালাতে পারবেন না। কিন্তু আমাদের এখানে হচ্ছে যে আমি আপনার কাগজ বের করবো, আপনার বিরুদ্ধে আমি লিখবো, এই যে অবস্থা। আমার পার্সোনাল কিটা, এটা বিদেশে পাওয়া যাবে না। বাংলাদেশে খুব কম আপনি বলতে পারেন যে তার নিজস্ব স্বার্থে তাকে কাগজটাকে ব্যবহার করা, এটা এই পর্যন্ত যাওয়াটাই হচ্ছে আজকে বাংলাদেশের কর্পোরেটের যে সংকট, যে সমস্যা, যে আলোচনা, যে সমালোচনা, এটা এই কারণে। কিন্তু বিদেশে আমি সেটা দেখি না, এমনকি ইন্ডিয়াতেও নাই। ভাবি, আপনার তো প্রথম বই হলো রেলগাড়ি, দ্বিতীয় বই কি ছিল? কথায় কথায়। ওই বইটার বের করার পেছনে একটা কারণ ছিল, মানে আমি চ্যানেল আইতে 10 বছর একটা অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম কথায় কথায়, এবং নামটা আবার দেওয়া ছিল। তো ওই তখন ওইটা চলছিল আর কি। তো সেকেন্ড বইটা তো পাবলিশার অন্য ধারার যে কর্ণধার, সে আমার সাথে যোগাযোগ করার পর সে বলল যে আমাকে একটা বই দিতে হবে। তো আমি অনেকগুলো ছড়ার বই করবে সে, লিখে আমার মনে হলো যে কথায় কথায় নামটাই ব্যবহার করি আমি। তো সেকেন্ড বইটার নাম ছিল কথায় কথায়। আপনার একটা ক্যারেক্টার আছে আপনার পুত্রের নামে। হ্যাঁ, ওইটা হচ্ছে কি যে আমার একটাই ছেলে, কিন্তু আপনাদের দুজনের একটাই ছেলে আমাদের। ও কোথায় আছে? ও এখন ইংল্যান্ডে আছে, ওখানে ইউনিভার্সিটিতে পড়ায়, সে নর্থহ্যাম্পটন ইউনিভার্সিটিতে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমার ছেলে। সে এমনি কিন্তু সে ব্যারিস্টারি পাশ করার পর আবার সে ডারহাম ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে, তো ওখানে পড়াচ্ছে সে।
তো ওই একটাই তো আমার ছেলে, খুব আদরের, মানে নানা নানি দাদা দাদি সবার, মানে দাদাকেও পাইনি, দাদি সবারই খুব আদরের। আর বিশেষ করে যে আমার ভাইদের মধ্যে যে ছোট, আমার বড়, সে ও মানে সারাক্ষণ মনে ওকে বুকে করে রাখতো। তো এখন খালারা এক নামে ডাকে, নানু এক নামে ডাকে, নানা ভাই এক নামে ডাকে, আমরা এক নামে ডাকি। আর ছোট মামাটাকে ডাকতো দোতনা, দোতনা দোতনা করে আদর করতো। তো পরবর্তীতে আমি ওই কিশোর উপন্যাস লিখতে শুরু করলাম। তখন চিন্তা করলাম যে এই মামা আর ভাগ্নিকে নিয়ে আমি লিখবো। বাহ। আর ওই যে মামার দেওয়া নাম যে দোতনা, দোতনার ছোট মামা, এই সিরিজটার নাম হলো, প্রতি বছর এটা আসে ওই বইমেলাতে। দোতনা আর দোতনার ছোট মামা পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করে। আচ্ছা। ওরা, আমি কিন্তু খুব দেশ ভ্রমণ করতে পছন্দ করি, এটা একটা শখের একটা ব্যাপার আমার, যে আমি পৃথিবীর বিভিন্ন দেশে আমি গেছি। তো ওই দোতনা আমি যে যা দেখেছি, দোতনা আর ছোট মামার মধ্যে দিয়ে আমি সেটা বলতে চাই সবাইকে। সে দেশের কৃষ্টি, সে দেশের আচার আচরণ, সমস্ত কিছু। তো ওই দোতনার ছোট মামার নিয়েই, যেমন প্রথম বইটা ছিল দোতনার ছোট মামা হিমালয়ের দেশে, মানে নেপালে পড়ে। তারপরে দোতনা গেল বিলাতে সঙ্গে ছোট মামা, দোতনার ছোট মামা ঘুরে এলো চীন, এই টাইপের। মানে প্রত্যেক বছরই দোতনার ছোট মামা বিদেশে বেড়ায়, এবং সেখানকার কৃষ্টি টিষ্টি সব যেমন হয়, কিছু মজার ঘটনা থাকে, আবার ওরা বিভিন্ন জায়গায় যে একটু বিপদে টিপদে পড়ে সেগুলো থাকে। একটু না থাকলে পাঠকরা পাঠকরা নেবে কেন, হ্যাঁ। নেবে কেন? এই জন্য বাচ্চারা খুব পছন্দ করে আমার এই দোতনার সিরিজটা। আমার পাবলিশার এ পর্যন্ত কটা বেরোলো? দোতনার সিরিজটা আমার এই পর্যন্ত 12টা হয়ে গেছে। 12 বা এক ডজন, তো অনেক বড় ডজন হয়ে গেছে, হ্যাঁ। বাহ। আর এমনিও অন্যান্য গল্পের বই আছে। আমি আসলে বড়দের জন্য কখনো লিখি নাই, অলওয়েজ আমি ছোটদের নিয়ে কাজ করি। আর সত্যি কথা বলতে কি, আমি ছোটদের অনেক ভালোবাসি। আমি বাচ্চাদের যেখানে আছে না, সবাই হাসে, মানে আমি কোথাও গেলে না, এক মুহূর্তের মধ্যে বাচ্চারা আমার ভক্ত হয়ে যায়, এবং ওরা এসে আমাকে ভিড় করে বসবে, আমি আদর করব। সবাই বলে যে সাপের যেমন ওছা থাকে, ও হচ্ছে বাচ্চাদের ওছা। ওই বাচ্চাদের নিয়ে আমার খুব ভালো লাগে। ইন্টারেস্টিং। মোদি ভাই, কূটনীতির অন্দরমহল, আসলে কূটনীতি তো খুব কঠিন বিষয়, গোপন থাকে, সব কথা তো বাইরে আসে না। তো এর কতটা অন্দরমহল নিয়ে আসতে, অন্দরমহলের ব্যাপারটা বাইরে কতটা নিয়ে আসে, এটাও একটা খুব সারা জায়গায় চেষ্টা করেছি। এরশাদ সাহেবের জমানাটাই মূলত কি ছিল, ওই এরপরে আরো কিছুদিন ওইটাই, মানে কূটনীতির অন্দরমহল লিখতে গিয়ে, কূটনীতি যেহেতু আমি কূটনৈতিক রিপোর্টার ছিলাম, জি, তো সেই কারণে এটার উপরে অনেক কিছু জেনেছেন, দেখেছেন, চোখের সামনে অনেক কিছু ঘটনা তুলে ঘটেছে। ধরেছি এখানে বইয়ের মধ্যে। এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়তো এক সময়, নানা রাজনৈতিক কারণে সরকার বদলায়, তো সেই জন্য আমার মানসিকতা পরিবর্তন হয়ে যায়, এটা আর আউট হয়ে গেছে মার্কেট থেকে, সেটা নেই। যাই হোক, আমাদের এই দেশে এটা দুর্ভাগ্যই, এই যে আপনার লেখককে পছন্দ হয় না, তার লেখাটাই আপনি সব কিছু বাদ দিয়ে দিলেন। এটা আমি জানি না, এইটা থেকে আমরা কবে বের হয়ে আসবো, আদৌ আসতে পারবো কি না জানি না, আর কারা এর পিছনে খেলছে তাও জানি না। তাই জন্য বললাম যে সরকার বদলায়, ইতিহাস বদলে যায়, সব কিছু পাল্টে যায়। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বলছেন, যে সরকার ইতিহাস তো একবারই হয়, তাই তো জানতাম। 71 তো একবারই হবে, 52 তো একবারই হয়েছে, না হবে না তো। কিন্তু ইতিহাস পাল্টানো যায় কি না, কিন্তু ওই যে সরকারগুলো আইসের পরে একদল লোক আছেন যারা মোসাহেবি করেন, তারা নানা ইতিহাস লিখে দিয়া, এই সরকার যেই সরকারই আসুক, এটা রাজনৈতিক সরকার বা অন্য সরকার আসুক, আসলে ওই একই জিনিসই আমরা লক্ষ্য করি। কিন্তু যারা সরকারে থাকেন তারা এটা বুঝতে পারেন না কেন? এটা বুঝেন কখন, যখন ক্ষমতার বাইরে থাকেন তখন, বা ক্ষমতা থেকে যখন চলে যেতে হয় তখন। হ্যাঁ, চলে যেতে হয়, তখন তারা মনে করেন যে আসলে এটা ভুল সিদ্ধান্ত ছিল। যখন দেখেন আরেক সরকার আইসা তাদের ইতিহাসটা পাল্টে দেয়, তখন তিনি রিয়েলাইজ করেন যে আসলে আমি ভুল করেছি। তাহলে এটা প্রচলিত যে কথা আছে যে ইতিহাসের শিক্ষা হচ্ছে ইতিহাস থেকেও শিক্ষা নেয় না, সত্য, এটা এমনি বের হয় নাই, সত্য। শত শত বছরের জীবনবোধ থেকেই তো এটা বেরিয়েছে। রাইট। আপনি তো ফ্রিডম ফাইটার, এই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। আপনি মতিউর রহমান চৌধুরী যেখানে নাও থাকতে, আপনি মারাও তো যেতে পারেন, শহীদ হতে যেতে পারেন। আমার তো বাড়িতে কুলখানি হয়ে গেছিল 71 সালে, 1971 সালের 26শে মার্চ সকালবেলা। জি, আমি রাস্তায়, আমরা 7 বন্ধু মিলে রাস্তায় ব্যারিকেড দিচ্ছিলাম। এটা কোথায়? সিলেটে, মৌলভীবাজারে। তখন এই পাকিস্তান আর্মি ট্রাক থেকে তখন একদম সরাসরি আমাদেরকে, আমরা ব্যারিকেড দিচ্ছিলাম, ওই ব্যারিকেড ভেঙে আমাদেরকে ধরে নিয়ে যায়।
তো আমি তো অনেক দিন আমি ছিলাম তাদের বন্দি শিবিরে। তো আমাদের সাথে যারা ছিল 4 জনকে অ্যারেস্ট করে নিয়ে এটা ব্রিজের উপরে ব্রাশ ফায়ার করে দিয়েছিল। তো তখন হলো তো সবাই খবর জানতেন যে আমিও মারা গেছি, ওই জন্য আমার বাড়িতে কুলখানি হয়ে গেছিল। তো সেই জন্য আমি বললাম যে বেঁচে আছি, এটা বিস্ময়কর ঘটনা, আর অনেক কিছু দেখছি, অনেক জানছি। সেই বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধ একটি অন্যরকম প্রসঙ্গ, আপনি সাহস করে বলতেও হয়তো অনেকটা না, সেটা না হতো, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটার জন্য দায়ী আমরা এটাকে দ্বিখণ্ডিত করেছি, আমরাই খণ্ডিত ইতিহাস লেখে আমরা অন্যদের ইতিহাসকে যার যা প্রাপ্য তাকে তা দেইনি, যে কারণে আমরা আজকে এই জায়গায় গরুপাক খাচ্ছি, একবার আসে একবার যায়, এই যে কারণে অন্য শক্তির হাতে দেশের আজকের যে রাষ্ট্র ব্যবস্থা তার মধ্যেও কিন্তু অনেক প্রভাব আমরা লক্ষ্য করছি। তার এই সব মিলে আমি যেটা বলবো যে বাংলাদেশের ইতিহাসটা যদি সত্যিকার ইতিহাস লিখতে হয় তাহলে বাংলাদেশেরা লিখতে পারবে না, বাইরে থেকে কাউকে লিখতে হবে। কারণ সবাই কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত, সেই ইতিহাস হবে ফরমাইশি এবং এটা হবে একদম দলীয় প্রভাবিত, অন্ধ ইতিহাস হবে, অন্ধ ইতিহাস, প্রকৃত ইতিহাসটা হবে না। Yeah. আমরা অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছি, এত তাড়াতাড়ি 45 মিনিট হয়ে গেল এটা বুঝতে পারলাম না। তো ভাবি আপনার একটা ছড়া শুনবো, শুনতে শুনতেই আমরা অনুষ্ঠানটা শেষ করব। আপনি বাছাই করেন কোন ছড়াটা আপনি পড়বেন, কোন বই থেকে পড়বেন। মতি ভাই, আপনার এবং ভাবির যে জীবন সেটা দীর্ঘ জীবন, এই 45 মিনিট একটি অনুষ্ঠানে কিছুই হয় না, এটা সমুদ্রের মাঝখানে একটি ঝিমুক মাত্র। তবুও যে আমার খুব ভালো লাগছে ব্যক্তিগতভাবে যে আমি ফোন দিয়েছি, আপনি গ্রহণ করেছেন, আপনাকে দূর থেকে দেখতে, আপনার সঙ্গে কিন্তু আমার এর আগে কখনো কথা হয় নাই। ভাবির সঙ্গে আপনাকে বলছি যে আপনাকে রেডিওতে দেখেছি যে আমি ডিউটি অফিসার, আপনি যাচ্ছেন পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছি, গট গট করে দোতলায় উঠে যাচ্ছেন ও পর্যন্তই, কারণ কোনো প্রয়োজন হয় না এটা। কিন্তু এই অনুষ্ঠানটার মধ্য দিয়ে আপনাদের সান্নিধ্যে আসতে পেরেছে, এটা আমার জন্য খুব আনন্দের এবং গৌরবেরও বটে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার অনবদ্য উপস্থাপনা আমাদেরকে মুগ্ধ করেছে, আমরা অবশ্যই খুশি হয়েছি। আর পবিত্র ঈদের দিনে বা ঈদের এই অনুষ্ঠানের দিয়ে আমার মনে হয় এটা একটা চমৎকার আয়োজন। এই আয়োজন থেকে দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন আপনাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা থাকলো। খুব ভালো লাগলো সিজনের আড্ডা, এবং চারপাশে একটা মাংসের গন্ধ আছে, এবং আপনাদের বাসায়ও মাংস খেলাম, খেতে খেতে আমরা চলে যাচ্ছি। যে যেখানে থাকুক ভালো থাকুক, অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। এবং শুধু দর্শক অনুষ্ঠান থেকে বিদায় নেব, তার আগে আমি চলে যাব, কিন্তু ভাবির লেখা ছড়া শুনতে শুনতে আমরা বিদায় নেব। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং অবশ্যই বাংলাদেশের সঙ্গে থাকুন। ভাবি আপনার। আমার ছড়াটার নাম পদ্মাবতী। কন্যার নাম পদ্মাবতী, মফস্বলে বাস, নিত্য অভাব সঙ্গী করে কাটায় 12 মাস। পদ্মাবতীর বয়স 20, বিয়ের খবর নাই, পড়শি করে কানাকানি, বর জোটে না তাই। বাবার চোখে ঘুম আসে না, মায়ের চোখে জল, পদ্মাবতীর মন ভালো নেই, চক্ষু ছলছল। এক সকালে ঘটক এলো, দারুণ নামি ঘর, এবার বুঝি পদ্মাবতীর জুটলো সাধের বর। পয়সা পাতি ভালোই কামায়, বরের বয়স 60, এই তো সেদিন বউ মরেছে, কন্যা ঘরে 8। তবুও খুশি পদ্মাবতী, হচ্ছে বিয়ে তার, মায়ের চোখে জল রবে না, মুখ রবে না ভার।